শক্তির চেয়ে এই নক্ষত্রটি আমাদের অনেক বেশি আলো ও শক্তি দেয়। তবে নক্ষত্রপুঞ্জের মধ্যে এটিকে সবচেয়ে উজ্জ্বল কিংবা উত্তপ্ত নক্ষত্র বলা যাবে না। এটি আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র। এই নক্ষত্রটিকে আমরা সূর্য বলি। সবুজ বনের ভিতর, নীল সাগরের ভিতর কিংবা পৃথিবীর চারপাশে পুঞ্জীভূত আলো ঝলক দেখলেই বোঝা যায় সূর্য আমাদের গ্রহে কিভাবে প্রাণের সঞ্চারণকে সম্ভব করেছে। কিন্তু সূর্যই আমাদের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ নক্ষত্র নয়। একবার ভাবুন তো, বিলিয়ন বিলিয়ন বছর আগে যেসব নক্ষত্রের জন্ম হয়েছে কিংবা মৃত্যু হয়েছে, সেসব নক্ষত্র তখন না থাকলে এখানে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। সূর্যের নিচের অস্তিত্বও থাকতো না। চাঁদ কিংবা অন্যান্য গ্রহগুলোর অস্তিত্বও থাকতো না। আমরা জানি নক্ষত্রগুলোর ভিতরে তৈরিকৃত উপাদানগুলো দিয়েই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন নামের গ্রহগুলোর সৃষ্টি হয়েছে। রাতের আকাশে তারাগুলো মিটমিট করে জ্বলে, কিন্তু নক্ষত্রগুলো আসলে প্রচন্ড গরম, ঘূর্ণায়মান গতিশীল গ্যাসীয় গোলক, যা মহাবিশ্বে প্রাকৃতিকভাবে প্রাপ্ত সকল উপাদান তৈরি করে। পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই, কিন্তু সেখানে রয়েছে আরো অনেক বেশি নক্ষত্র। বিজ্ঞানীরা মহাবিশ্বকে 3টি ডাইমেনশনে বিশদভাবে বর্ণনা করেছেন। ফলশ্রুতিতে আমরা মিল্কি ওয়ে নামক আমাদের নিজস্ব ছায়াপথে শত শত বিলিয়ন নক্ষত্রকে পর্যবেক্ষণ করতে পারছি। কিন্তু প্রশ্ন হল, আমাদের চারপাশে যা কিছু দেখি সেগুলোর সৃষ্টির পিছনে এই নক্ষত্রগুলোর অবদান কি? নক্ষত্রগুলোর এই অবদান খুঁজে বের করতে আমি হপি গোল্ডবার্গ আপনাদের ভ্রমণ সঙ্গী হয়েছি। বলুন তো, আমাদের যাত্রার শুরুটা কোথায়? 1300 কোটিরও বেশি বছর আগে, যখন কোনো নক্ষত্রের অস্তিত্বই ছিল না। কিন্তু তখন সেখানে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের পাশাপাশি একটি অদৃশ্য বস্তু, ডার্ক ম্যাটারের অস্তিত্ব ছিল। এই ডার্ক ম্যাটারের আকর্ষণ শক্তি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসগুলোকে একত্রিত করে প্রথম নক্ষত্ররাজি তৈরি করে। প্রথম প্রজন্মের নক্ষত্ররাজির স্থায়িত্ব বেশি দিন ছিল না। সেগুলো অনেক ভারী ছিল। তারা দ্রুত বিক্রিয়ার মাধ্যমে পুড়ে উত্তাপ এবং শক্তি ছড়াতো এবং শিশু অবস্থাতেই মারা যেত। প্রথম প্রজন্মের নক্ষত্রগুলো তার ভিতরের গ্যাসকে পুড়িয়ে পুড়িয়ে এর জ্বালানি প্রায় যখন শেষ হয়ে আসে, তখন এক বিশাল আকার বিস্ফোরণ ঘটে, যাকে সুপারনোভা বলে। ওই যে দেখুন, আরেকটি সুপারনোভা তৈরি হচ্ছে। প্রথম প্রজন্মের নক্ষত্ররাজি হাইড্রোজেন এবং হিলিয়াম বিক্রিয়া করে নতুন কিছু উপাদান তৈরি করে, যেমন অক্সিজেন এবং কার্বন ইত্যাদি। অতঃপর এই মৌল মহাশূন্যে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। তারা পরবর্তীতে অন্যান্য গ্রহ তৈরির জন্য সহায়তা করে। যদিও এটি আপনার কাছে অবিশ্বাস্য লাগবে, এই হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, অক্সিজেন ইত্যাদি মৌলগুলোর মাত্র 4 চামচ পরিমাণ উপাদান আমাদের দেহে আছে, যা 13 বিলিয়ন বছর পূর্বে তৈরি হয়েছিল। পরবর্তীতে প্রায় কয়েক বিলিয়ন বছর ধরে এই ডার্ক ম্যাটারগুলো ছড়িয়ে থাকা গ্যাসগুলোকে আকর্ষণের মাধ্যমে একত্রিত করে এবং নতুন প্রজন্মের নক্ষত্র তৈরি হয়। মহাবিশ্বের অন্য যে কোনো সময়ের তুলনায় এই প্রজন্মের তারাগুলো তৈরি হতে সবচেয়ে কম সময় লেগেছিল। এই নতুন তারাগুলোই পৃথিবী তৈরি এবং জীবন তৈরির প্রয়োজনীয় অন্যান্য আরো উপাদান তৈরি করে।
এই দৃশ্য হলো সেটি যখন কয়েকটি ছোট ছোট গ্যালাক্সি হয়ে আমাদের গ্যালাক্সি সৃষ্টি করে, যার নাম মিল্কি ওয়ে, এবং অবশিষ্ট গ্যাসগুলো রহস্যময় একটি ঘূর্ণনের সৃষ্টি করে। 500 কোটি বছর পর আমাদের মিল্কি ওয়েতে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সূর্যের সৃষ্টি হয়। কিন্তু কেবলমাত্র সূর্যই নয়, অধিকাংশ নক্ষত্রসমূহের মতোই সূর্য একটি শক্তিশালী বন্ধনে আবদ্ধ একগুচ্ছ তারাদের মধ্য থেকে সৃষ্টি হয়, আর এই তারাগুচ্ছকে ক্লাস্টার বলে। সূর্যের ক্লাস্টারের মধ্যে অবস্থিত তরুণ নক্ষত্রসমূহ মেঘমালার মধ্যে অবস্থিত নক্ষত্রগুলোকে আলোকিত করে এবং উত্তপ্ত করে। আমরা যদি সময়কে অনেকটা এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো উজ্জ্বল নক্ষত্রসমূহ তাদের নিজেদের আলোর তীব্রতা দিয়ে গ্যাস ও ধূলিকণার মেঘকে সরিয়ে দেয়। এতে করে মেঘের ভিতরে নক্ষত্রসমূহকে স্পষ্টভাবে প্রকাশ করে। সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে ভারী নক্ষত্রসমূহ দেখতে নীল এবং সবচেয়ে কম ভরের নক্ষত্রগুলো দেখতে লাল রঙের হয়, আর সূর্যের মতো মাঝারি ভরের নক্ষত্রসমূহ দেখতে হলুদ রঙের হয়। চলুন নক্ষত্রের ক্ষমতা সম্পর্কে জানি। এই যে নক্ষত্রসমূহের মধ্যে সুপারনোভা বিস্ফোরণ হয়, তা কেবলমাত্র সকল নক্ষত্রের মধ্যে 1% নক্ষত্রে সংঘটিত হয়। ক্লাস্টারে অবস্থিত নক্ষত্রসমূহ একটি আরেকটিকে আবদ্ধ অবস্থায় আড়াআড়ি করে প্রদক্ষিণ করে, যতক্ষণ না এগুলো মহাকাশে ছিটকে পড়ে। কিন্তু সেগুলো একাকী ছিটকে পড়ে না। নক্ষত্রসমূহের মধ্যে অনেকেরই এক বা একাধিক সঙ্গী রয়েছে, যেগুলো সাধারণত তারকা সঙ্গী নামে পরিচিত। সূর্যের কথা বলতে গিয়ে তার গ্রহগুলোর কথাও চলে এসেছে। আমরা দেখেছি নক্ষত্র তৈরির প্রক্রিয়া গ্রহসমূহ সৃষ্টিতে সাহায্য করে, এবং গ্রহসমূহের ভবিষ্যৎ নির্ভর করবে সূর্যের শক্তির উপর। এই শক্তি কিভাবে তৈরি হয় তা বের করতে হলে বর্তমান সময় থেকে প্রায় 450 কোটি বছর সামনের দিকে যেতে হবে। একটি নক্ষত্র কিভাবে কাজ করে তা বোঝার জন্য নক্ষত্রের সবচেয়ে কাছাকাছি যাওয়া ছাড়া ভালো কোনো উপায় নেই। আবার পৃথিবীর বুকে বিরাজমান জীবনকে কিভাবে বাঁচতে সহায়তা করে সেটা বোঝার জন্য আমাদের নিজস্ব নক্ষত্র সূর্যের চেয়ে ভালো কোনো নক্ষত্র নেই। পৃথিবী থেকে খুব বেশি এই ছবিগুলো তুলেছে। এই ছবিগুলোতে দেখা যাচ্ছে স্যাটেলাইটগুলো সূর্যের সবচেয়ে বাইরের স্তর, যাকে করোনা বলে। করোনা অঞ্চল হতে প্রতিনিয়ত সৌরঝড় নির্গত হচ্ছে। পৃথিবীর চারপাশ ঘিরে কক্ষপথের মধ্যে যে পথগুলো দেখছেন, সেগুলো স্যাটেলাইটেরই পথ দেখায়। কিছু স্যাটেলাইট সূর্যকে পর্যবেক্ষণ করে। এই সূর্যের খুব কাছ থেকে যদি ছবি তোলা যায়, সেই ছবিটি সূর্যকে বড় গ্যাসের বল হিসেবেই প্রকাশ করবে। এই চকচকে বা জলজলে আবদ্ধ বক্রাকার রেখাগুলো আসলে সৌরঝড়। তাদের ঠিক নিচে অপেক্ষাকৃত শীতল অন্ধকার জায়গাগুলোকে সৌরগাঁট বলে। একটি রৌদ্রোজ্জ্বল দিনে ছায়া থেকে বের হলেই সূর্য যে শক্তি তৈরি করে তা আমরা বুঝতে পারি। কিন্তু এই শক্তি কিভাবে তৈরি হয়? চলুন দেখি এই শক্তি কিভাবে তৈরি হয়।
পানি ফুটন্ত অবস্থায় ঠিক যাওয়ার আগে একটি পাত্রের মধ্যে নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচের দিকে যেমন একটি ঘূর্ণায়মান পানির প্রবাহের সৃষ্টি হয়, সূর্যের পৃষ্ঠের ঠিক নিচে একই রকম প্রবাহের সৃষ্টি হয়। সূর্যের আরো গভীরে যদি যাই, আমরা গ্যাসের ঘূর্ণায়মান প্রবাহ দেখতে পাই, যা সূর্যের শক্তিকে বাইরে নিয়ে আসতে সাহায্য করে। মহাবিশ্বের একটি অন্যতম শক্তিশালী প্রক্রিয়া এই শক্তি সূর্যের কেন্দ্রীয় অঞ্চলে উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেন পরমাণুগুলো জোড়া লেগে বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম পরমাণু গঠন করে। তখন প্রচুর পরিমাণে তাপ শক্তি নির্গত হয়। শক্তি উৎপাদন প্রক্রিয়াকে ফিউশন প্রক্রিয়া বলে এবং এই ফিউশন প্রক্রিয়ার কারণে তারাগুলো উজ্জ্বল দেখায়। ফিউশন প্রক্রিয়ায় উৎপন্ন তাপ ও চাপের কারণে উত্তপ্ত গ্যাসের বহির্মুখী চাপ এবং অভিকর্ষ বলের প্রভাবে কেন্দ্রমুখী চাপের সাম্যাবস্থায় একটি নক্ষত্রকে নক্ষত্র করে গড়ে তোলে। কিন্তু অন্যান্য নক্ষত্রের মতো সূর্য শুধু আলোই তৈরি করে না, মৃদু ঘূর্ণায়মান আয়নিত গ্যাসের প্রবাহ বিশাল চৌম্বক ক্ষেত্রেরও সৃষ্টি করে। এই চৌম্বক ক্ষেত্রগুলোকে সর্পিলাকার লাইনের মাধ্যমে দেখানো হচ্ছে। যখন ম্যাগনেটিক লাইনগুলো একটি আরেকটির সাথে ধাক্কা খায়, তখন সৌরদাগ তৈরি হয়। এই সৌরদাগ পৃথিবীর চেয়েও বড় হয়। সূর্য থেকে বেরিয়ে আসা গতিশীল চৌম্বক ক্ষেত্রকে তার সঙ্গে টেনে নিয়ে যায়, যা প্রতি ঘন্টায় 10 লক্ষ মাইল গতিতে প্রবাহিত হয়। সূর্যের সংঘটিত চৌম্বকীয় বিস্ফোরণ এই সৌরঝড়ের অত্যন্ত ক্ষতিকর তরঙ্গগুলোকে ধাক্কা দিয়ে বাইরের দিকে আরো বেশি গতিতে প্রবাহিত করে। সৌরঝড়ের এই ক্ষতিকর তরঙ্গগুলো টিভি সিগন্যালকে বাধাগ্রস্ত করে, এমনকি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে। সৌভাগ্যবশত পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্র আমাদের প্রায় সবসময় রক্ষা করে। খুবই অল্প পরিমাণের সৌরঝড়ের ক্ষতিকর তরঙ্গ ক্ষীণ ধারায় উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে আসে, যা একটি আলোর ঝলক তৈরি করে। এটিকে অরোরা বলা হয়। আমরা প্রায় মহাকাশকে শূন্যস্থান মনে করি, কিন্তু সূর্যের প্রভাব মহাবিশ্বের সব জায়গা জুড়ে বিস্তৃত। এই যে শনি আরেকটি গ্রহ, যার একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে। শনি গ্রহেরও একটি নিজস্ব অরোরা রয়েছে। এই যে লাইনটি দেখা যাচ্ছে তা ভয়েজার 1 রকেটের পৃথিবী থেকে মহাশূন্যে চলার পথ, যাকে 1977 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। সৌরঝড়ের শেষ সীমানা কোথায় তা 2004 সালে আবিষ্কৃত হয়। পঞ্চান্নটি ভাষায় অনুদিত শুভেচ্ছা বার্তা ভয়েজারের নক্ষত্র ভ্রমণের সময় দেয়া হয়েছিল, যাতে এই নক্ষত্র ভ্রমণের সংবাদ পেতে কেউ বাদ না পড়ে। ভয়েজার এখনো এই অঞ্চলের মধ্য দিয়ে ভ্রমণ করছে, যেখানে সৌরঝড়ের সাথে প্রবলভাবে চারপাশের মহাজাগতিক গ্যাস এবং মিল্কি ওয়ের নিজস্ব চৌম্বক ক্ষেত্রের সংঘর্ষ হচ্ছে। সূর্যের শক্তি সৌরজগতের বাইরেও বিস্তৃত, কিন্তু সূর্য অনন্তকাল প্রজ্বলিত থাকবে না। আসলে নক্ষত্র রাজির জীবদ্দশার শেষ পরিণতি কি?
এখন থেকে 500 কোটি বছর পর যখন মিল্কি ওয়ে তার পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডার গ্যালাক্সির সাথে একীভূত হতে থাকবে, তখন সূর্য একটি বিশাল লোহিত দানবে পরিণত হবে। প্রায় সকল নক্ষত্রের জীবনের শেষ পর্যায়ে এমনটি হয়। লোহিত দানবের বাইরের স্তর প্রসারিত হয়ে এত বড় হবে যে তা পৃথিবীর কাছাকাছি চলে আসবে। দুশ্চিন্তা করবেন না, এটি অনেক পরে ঘটবে, যখন হয়তো মানুষ অন্য কোথাও চলে যাবে কিংবা নিজেকে অন্য কোনো প্রজাতিতে বিকশিত করবে, যা শুধুমাত্র আমরা কল্পনা করতে পারি। সূর্যের ভেতরের অংশ পরিবর্তন হবে। অবিশ্বাস্যভাবে সূর্যের সেই উজ্জ্বল কেন্দ্রটি এত বড় হবে যে আজকের সূর্যের চেয়েও বিশাল হয়ে উঠবে। অবশেষে অন্যান্য নক্ষত্রের মতোই সূর্য তার ছাই মহাকাশে ছড়িয়ে দেবে, যা নতুন নক্ষত্র, নতুন গ্রহের এবং সম্ভবত নতুন প্রাণের জন্ম দেবে। সূর্যের কেন্দ্রের অবশিষ্ট অংশ, যাকে শ্বেত বামন বলা হয়, তা কয়েক বিলিয়ন বছর ধরে ধীরে ধীরে ঠান্ডা হবে এবং অবশেষে মিলিয়ে যাবে। আসলে আমরা এত কিছু জানলাম কিভাবে? সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা আজকের দিনে নক্ষত্র সমূহকে পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করেন আগের নক্ষত্রগুলোতে কি হয়েছিল এবং ভবিষ্যতে সেখানে কি ঘটতে পারে। অরিয়ন দ্য হান্টার নামের নক্ষত্র মণ্ডলে বিজ্ঞানীরা আসলে নতুন তারাদের জন্ম হতে দেখেছেন। এখন আপনারাও দেখতে পারেন। এটি একটি অরিয়ন নেবিউলা। নেবুলা হল গ্যাস ও ধূলিকণার তৈরি বাইরের মেঘমালা। এই অশ্রুর মতো আকৃতির মেঘগুলো গ্যাস ও ধুলো দিয়ে তৈরি, যা নতুন নক্ষত্রগুলোকে ঘিরে রাখে। এইরকম আরো নক্ষত্রের জন্মস্থান সমগ্র গ্যালাক্সি জুড়ে দেখতে পাওয়া যায়। নবীন নক্ষত্রের চারপাশে চাকতির মতো মেঘ ঘুরছে, যা একদিন নতুন গ্রহ তৈরি করবে। এখনো অনেক নক্ষত্রপুঞ্জ নক্ষত্র নির্গত করে, ঠিক যেমন সূর্যের তারাগুচ্ছ 400 কোটি বছর আগে সূর্যকে নির্গত করেছিল। এদের মধ্যে প্লেয়াডিস তারামণ্ডল রয়েছে। আপনারা এদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রগুলো দেখতে থাকবেন, যা সেভেন সিস্টার নামে পরিচিত। এই মুহূর্তে প্লেয়াডিস ক্লাস্টার থেকে অনেক নতুন নক্ষত্র বের হয়ে যাচ্ছে এবং এই যে এখানে কিছু নক্ষত্র দেখা যাচ্ছে যারা তাদের জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই ধরনের মৃতপ্রায় নক্ষত্র সমূহের কোন একটি অবশিষ্ট অংশ থেকে দ্য হেলিক্স নেবুলা তৈরি হয়েছে। মৃতপ্রায় তারার কেন্দ্রীয় অঞ্চল সংকুচিত হয়ে শ্বেত বামনে পরিণত হয়। এর পদার্থ এতই ঘন যে এক মুঠো পদার্থের ওজন একটি পরিপূর্ণ জলহস্তির সমান। এই শ্বেত বামন নক্ষত্রের থেকে পূর্বে ছিটকে যাওয়া বাইরের স্তরের পদার্থগুলো থেকেই কোনো একদিন হয়তো অন্যান্য নতুন নক্ষত্র বা নতুন গ্রহ তৈরি করবে। তাদের মধ্যে একটি পৃথিবীর মতো গ্রহ তৈরি হতে পারে, অথবা এই নির্গত গ্যাস ও ধূলিকণা বিজ্ঞানীদের বর্তমান কোনো আবিষ্কার থেকেও নতুন ধরনের বস্তু তৈরিতে সাহায্য করতে পারে। এই তারাটির নাম গ্লিস 229।
এটি একটি ছোট লাল নক্ষত্র, যা পৃথিবী থেকে খুব বেশি দূরে নয়। ওই যে নক্ষত্রপুঞ্জকে কেন্দ্র করে কক্ষপথে অদ্ভুত যে বস্তুটি দেখা যাচ্ছে, তাকে বাদামি বামন বলে। মহাবিশ্বে বাদামি বামনের সংখ্যা নক্ষত্রের মতোই অসংখ্য, কিন্তু এরা হাইড্রোজেন ফিউশন বিক্রিয়া ঘটানোর মতো পর্যাপ্ত ভারী নয়, তাই বাদামি বামন নক্ষত্র ফিউশন বিক্রিয়া ঘটাতে পারে না। বাদামি বামনের আবিষ্কার আমাদের এটি বলে যে মহাজাগতিক বিষয় এতটাই বৈচিত্র্যময় যা আমাদের কল্পনারও বাইরে, এবং এভাবে মহাশূন্য অভিযান অব্যাহত রাখলে হয়তো আরো অনেক অজানা জিনিস দেখা যেত। কিন্তু আপাতত আমরা আমাদের অবস্থান পৃথিবীতে ফিরে যাচ্ছি। যে কোনো একটি নক্ষত্র নির্বাচন করুন এবং এটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এর রং কি? আপনি কি বলতে পারবেন এটি কি সদ্যজাত নক্ষত্র নাকি জীবদ্দশার শেষ পর্যায়ের কোনো নক্ষত্র? আসলে এখানে কিছু নক্ষত্র রয়েছে যাদের বয়স প্রায় মহাবিশ্বের বয়সের কাছাকাছি। আমরা নক্ষত্র সম্পর্কে এতক্ষণ অনেক কিছু শিখেছি এবং তারা কিভাবে কাজ করে তাও জেনেছি, কিন্তু তারপরও নক্ষত্রগুলো অনেক রহস্যজনক। যেহেতু আপনি একটি নক্ষত্র নির্বাচন করেছেন, তাহলে সূর্য ওঠার আগে নক্ষত্রকে একটিবার পর্যবেক্ষণ করার ইচ্ছা পোষণ করবেন না কেন? নক্ষত্রের সক্ষমতা কি সেটা উদীয়মান সূর্যের আলো স্পষ্টতই বলে দেয়। আমাদের চারপাশে যা কিছুই দেখি সবকিছুই নক্ষত্র থেকে আসা উপাদান দিয়ে তৈরি। বিভিন্ন নক্ষত্রের উপাদানগুলো পৃথিবীতে আসতে পারত না যদি সূর্য আমাদের উপযোগী উষ্ণতা না দিত। আমাদের নক্ষত্র লোকের ভ্রমণ সত্যিকার অর্থে আমাদের জীবনের শিকড়কে চেনার ও জানার ভ্রমণ।